আওয়ামী লীগ নিষিদ্ধ কেন চায়? এই রাজাকারের বংশধর বা এই রাজাকার পন্থীরা, পাকিস্তান পন্থীরা, বর্তমান পাকিস্তান পন্থীরা এনসিপি এবং জামাত, দেশের এনসিপি এবং জামাত অর্থাৎ সম্পূর্ণভাবে পাকিস্তান পন্থীরা বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ কেন চায়? অর্থাৎ আওয়ামী লীগের যে সাংগঠনিক কার্যক্রম, এই সাংগঠনিক কার্যক্রম তারা পছন্দ করছে না কেন? বা আওয়ামী লীগের যে আছে, নিবন্ধন আছে, এই নিবন্ধনের প্রতি তাদের এত তিক্ততা কেন? অ্যান্সার খুবই সহজ। বাংলার মানুষ, বাংলার প্রায় 80% লোক জানে, 80% পিপল অলরেডি নো যে এই সমন্বয়ক বা এই যারা মাঠে যারা আছে, মব জঙ্গি, এবং যারা মব করে শত শত পুলিশ মেরে ফেলেছে, শত শত আওয়ামী লীগের নেতা নেত্রীকে মেরে ফেলেছে, যারা মব করে, যারা মব সন্ত্রাস করে, রাষ্ট্রদ্রোহ করে, যারা শত শত পুলিশ সদস্যকে মেরে ফেলেছে, রাষ্ট্রের বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করেছিল, রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি যারা যুদ্ধ ঘোষণা করেছিল, একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র নির্বাচিত সরকারের বিরুদ্ধে যারা সরাসরি যুদ্ধ ঘোষণা করেছিল, এবং ওই সরকার যদি পুনরায় ফিরে আসে তাহলে তাদের অবস্থা কেমন হবে? তাদের অবস্থা যে খুবই শোচনীয় হবে। বাংলাদেশে তাদের ঠাঁই যে হবে না, তাদের ঠাঁই হবে বঙ্গোপসাগরের মাঝখানে। তারা এখন এটা বুঝতে পেরেছে, বুঝতে পেরে তাদের ঘুম হারাম হয়ে গিয়েছে, তাদের খাওয়া দাওয়া সবকিছু বন্ধ হয়ে গেছে। নট অনলি তাদের, যারা আন্দোলন করতেছে শুধু তাদের নয়, যারা আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন করতেছে, আওয়ামী লীগের সংগঠনের নিবন্ধন বাতিলের যে দাবি জানিয়েছে, শুধু তারা নয়, তাদের পরিবার, তাদের 14 গোষ্ঠী, তাদের পরিবারের ঘুম হারাম হয়ে গিয়েছে। কারণ কি? আপনারা দেখেছেন সেই জুলাই মাস থেকে যেভাবে তারা কিলিং করতেছে, কিলিং মিশনে যেভাবে তারা সাকসেসফুল হয়েছে, যেভাবে তারা প্ল্যান মাফিক কিলিং করেছে, সারা বাংলাদেশ ব্যাপী যেভাবে তারা কিলিং করেছে, আর একটা বিচার হবে না? এর একটা বিচার হবে। 21 বছর পরে কিন্তু বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে বাংলাদেশে। আর এই জুলাই যারা তাণ্ডব চালিয়েছে, সারা বাংলাদেশ ব্যাপী যারা তাণ্ডব চালিয়েছে, বাংলাদেশের উপর যে সন্ত্রাসী আক্রমণ করেছে, হ্যাঁ, এই সন্ত্রাসীদের বিচার বাংলাদেশে হবে না, তারা টের পেয়েছে। কিন্তু তারা ইতিমধ্যে টের পেয়ে গেছে। এই কারণেই তারা ঘুম, খাওয়া দাওয়া সবকিছু বাদ দিয়ে রাস্তায় পড়ে আছে। আপনারা দেখেছেন হাসনাত আব্দুল্লাহ, তিনি অসুস্থ হয়ে যাচ্ছে, হ্যাঁ, তিনি অসুস্থ, রাস্তায় অসুস্থ হয়ে যাচ্ছে। আবার কিছু কিছু লোক তাকে সোনার পানি মুখেও তুলে দিচ্ছে। হ্যাঁ, হাসনাত আব্দুল্লাহর মুখে কিছু কিছু লোক সোনার পানি কিন্তু মুখে তুলে দিচ্ছে। কারণ কি? তিনি সোনার ছেলে, পাকিস্তানের সোনার ছেলে। ঠিক আছে, পাকিস্তানের প্রেতাত্মাদের এই বাংলায় ঠাঁই হবে না। পাকিস্তানের প্রেতাত্মারা হুঁশিয়ার এবং সাবধান। এই বাংলাদেশে থেকে পাকিস্তানের গোলামি কোনোভাবেই বাঙালি সহ্য করবে না। এই বাংলাদেশে থেকে পাকিস্তানের গোলামি কোনোভাবে বরদাস্ত করা হবে না। প্রিয় বন্ধুরা, সবাই শেয়ার করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। এই পাকিস্তানের প্রেতাত্মারা আপনারা দেখেছেন শাহবাগে যে আন্দোলন করতেছে, সেই শাহবাগের উপরে যে মেট্রো রেল দেখা যাচ্ছে, মেট্রো রেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৃষ্টি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৃষ্টি। এগুলো এই বাংলাদেশে যে চরম একটা উন্নতি করেছে বা ডিজিটাল বাংলাদেশ করেছে, দিস ইজ ফ্রম শেখ হাসিনা। অনলি শেখ হাসিনাই পারে এই বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বানাতে, এবং এই শেখ হাসিনাই বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছে। আপনারা জানেন যে কিছু টাকা খেয়ে সেই আমেরিকা থেকে $29 বিলিয়ন এসেছে বাংলাদেশে। এই টাকাগুলোকে এই পাকিস্তানের প্রেতাত্মারা, আপনারা জানেন যে 1971 সালে এই আমেরিকা কিন্তু পাকিস্তানের পক্ষ নিয়েছিল, পাকিস্তানের পক্ষ নিয়েছিল। এই বাঙালিদের, নিরীহ বাঙালিদের উপর বুলেট প্রুফ চালিয়েছিল, নিরীহ বাঙালিদের উপর অস্ত্র চালিয়েছিল সেই আমেরিকার অস্ত্র। সেই আমেরিকার ইন্ধনে $29 বিলিয়ন এই রাজাকার বাহিনী, এই পাকিস্তানের প্রেতাত্মা, পাকিস্তানদের রেখে যাওয়া বীজের তৈরি, পাকিস্তানের রেখে যাওয়া প্রেতাত্মারা সেই বাংলাদেশকে এখন নরসাৎ করে দিয়েছে। বাংলাদেশের স্বাভাবিক উন্নয়ন একদম স্থগিত করে দিয়েছে, স্বাভাবিক উন্নয়ন একদম ধ্বংস করে দিয়েছে। বলেন, এই ইউনূস সরকার প্রায় 9 মাস, এই 9 মাসে বাংলাদেশে কতগুলো ইন্ডাস্ট্রি চালু হয়েছে আর কতগুলো ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে?
কতগুলো ইন্ডাস্ট্রি চালু হয়েছে, কতগুলো ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে, কত লোকের চাকরি খেয়েছে এবং কত লোকের চাকরি তিনি দিয়েছে। পেরেছে একটা লোকের চাকরি দিতে? চাকরি খেয়েছে, কারণ কি বন্ধ হয়ে গেছে। শত শত 4-5 দিন আগেও দেখলাম একটা রিপোর্ট, 211টি গার্মেন্টস, 11টি ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। 211টি নিজের দেশের ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে এবং বৈদেশিক যে আছে, বৈদেশিক যে ইনভেস্টমেন্ট, 77% বৈদেশিক ইনভেস্টমেন্ট কমে গিয়েছে বাংলাদেশ থেকে। 77% বৈদেশিক ইনভেস্টমেন্ট কমে গিয়েছে। আর ওই আশিক চৌধুরী একজন এনে একটা ইংলিশে ভাষণ দিয়ে, কেমন জানি ইংলিশের ভাষণ আর হয়নি, মানে আমাদের কলা দেখাচ্ছে। ইউনূস এই ক্ষমতায় আসার পরে ইউনূস কিন্তু ফুলে তার কলা গাছ হয়ে গেছে, আঙ্গুল ফুলে তার কলা গাছ হয়ে গেছে। আপনি মানব পাচারের কি আদম ব্যবসার লাইসেন্স খুলে নিয়েছে ইউনূস ইতিমধ্যে। আদম ব্যবসার লাইসেন্স ইতিমধ্যে ইউনূস নিয়ে নিয়েছে। আপনারা চিন্তা করেন কত বড় ক্ষমতা লোভী, কতটা অর্থ লোভী জানোয়ার এই ইউনূস, কতটা অর্থ লোভী, কতটা ক্ষমতা লোভী। তিনি যদি পারত, তিনি যদি বাংলাদেশের মানুষদের উপকার করতে আসতো, তাহলে প্রথমে কি বলতো, এই আমার কোনো ক্ষমতা সব ব্যবসা বাণিজ্য কোনো কিছু দরকার নাই, কোনো কিছু ওপেন করার দরকার নাই, আমার ওই ইউনিভার্সিটি ওপেন করার দরকার নাই, চলে আমার তহবিল থেকে 1000 কোটি টাকা আজকে আমি আমার বাংলাদেশের গরিব দুঃখীদের 1000 কোটি টাকা আমি দিয়ে দেই, দান করে দেই। আমার তো অনেক টাকা, হাজার হাজার কোটি টাকা, বিদেশে টাকা হাজার হাজার কোটি টাকা, বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা আমি দিয়ে দেই। কিন্তু উনি কি দিয়েছে? হ্যাঁ, এই যে আপনারা জানেন যে ও ক্ষমতা আসার পরে, ইউনূস ক্ষমতা আসার পরে একটা বন্যা হয়েছিল, ফেনীর ওদিকে একটা বন্যা হয়েছিল। এই 11 কোটি টাকা ওই সমন্বয়করা গায়েব করে দিয়েছে। হ্যাঁ, সে 11 কোটি টাকা দেয় নাই। কিন্তু ইউনূস তো পারতো, তিনি তার তহবিল থেকে এই চলায় 100 কোটি টাকা আমি দিয়ে দেই, বা 1000 কোটি টাকা আমি দিয়ে দেই, হ্যাঁ, বা সরকারি তহবিল থেকে 1000 কোটি দিয়ে দেয়, কিন্তু দেয় নেই। প্রিয় বন্ধুরা, আপনাদের মনে রাখতে হবে, এই জয় বাংলা স্লোগান পাকিস্তানের সময়, পাকিস্তান পিরিয়ডে এই জয় বাংলা স্লোগান বলা নিষেধ ছিল। এখন কিন্তু সেই পাকিস্তান পিরিয়ড আবার বাংলাদেশে চলে এসেছে। বাঙালিকে সেই যুদ্ধ অবস্থায় আবার কিন্তু ফিরে আসতে হবে। এই বাংলাদেশে যুদ্ধ করতে হবে পাকিস্তানের প্রেতাত্মাদের বিরুদ্ধে, এই বাংলাদেশে যুদ্ধ করতে হবে পাকিস্তানের প্রেতাত্মাদের বিরুদ্ধে, পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে বাংলাদেশে। আবারও আমার মনে হয় সেই সময় খুব নিকটে চলে এসেছে। সেই সময় আপনারা দেখেছেন যে বাংলাদেশের স্বাভাবিক অবস্থা কোন একটা স্বাভাবিক অবস্থায় মনে হয় না। যে যেভাবে পারতেছে মব কিলিং করে মানুষের জীবনকে একদম ধ্বংস করে দিচ্ছে, মানুষের জীবন নিয়ে নিচ্ছে। এই কিলিং মিশন, এই মব জাস্টিসের গোষ্ঠী, ইউনূসের মবের গোষ্ঠী। বাংলাদেশে কিন্তু যুদ্ধ, গৃহযুদ্ধ লেগে গিয়েছে, গৃহযুদ্ধ লেগে যাওয়ার উপক্রম চলেছে। আপনারা দেখেছেন যে বাংলাদেশের যে আওয়ামী লীগ পন্থীরা, মানে আওয়ামী লীগ পন্থীর যে নেতাই হোক না কেন, তাদেরকে ধরপাকড় করে একদম জেলখানা ভর্তি করে ফেলেছে। অন্যদিকে জেলখানা থেকে জঙ্গি, বিভিন্ন ধরনের অপরাধী, খুনি, বিভিন্ন ধরনের অপরাধী, বিভিন্ন ধরনের মানে সন্ত্রাসীদের সেই ইউনূস সব ছেড়ে দিয়েছে। এটা কি অর্থ? মানে এর অর্থ কি বাংলাদেশে কি বিচার আছে? বাংলাদেশে কি আপনি বলতে চান যে বিচার আছে? তাহলে শেখ হাসিনার সরকারের আমলের যে বিচারক, শেখ হাসিনার সরকারের আমলের যে আইন প্রশাসন, তারা কি ঘাস খেয়েছে? তারা কি ঘাস খেয়েছিল? তারা কি ঘাস খেয়ে এই জঙ্গি শুয়োরের বাচ্চাদের ধরেছিল? তারা কি ঘাস খেয়ে এই জঙ্গিদের ধরেছিল? জঙ্গি কুকুরের বাচ্চাদের তারা কি ঘাস খেয়ে ধরেছিল? ধরে নেই, জঙ্গিদের ধরেছে। কিন্তু ইউনূস এই জঙ্গিদের সাহায্যে, এই জঙ্গিদের সাহায্য বা জঙ্গিদের সাহায্য সহযোগিতা নিয়ে তিনি ক্ষমতা দখল করেছে। জঙ্গিদের জেলখানা থেকে ছেড়ে দিয়েছে, আর নিরীহ এবং শান্তশিষ্ট মানুষদের তারা এখন জেলখানা বন্দি করে দিয়েছে। পাকিস্তানের প্রেতাত্মারা আপনারা দেখেছেন যে তাদের ঘুম হারাম হয়ে গেছে, চরমভাবে তাদের ঘুম হারাম হয়ে গেছে। তাদের খাওয়া দাওয়া সবকিছু বন্ধ করে হলেও আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। কিন্তু বন্ধুরা, আমরা এখানে দেখলাম যে গয়সাদ চন্দ্র রায় তিনি বলেছেন, বিএনপির একজন সিনিয়র নেতা, তিনি বলেছেন যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার জন্য যারা মাঠে নেমেছে, 2 দিন পর বিএনপির নিবন্ধন বাতিল করার জন্য যে তারা মাঠে নামবে না, এটার গ্যারান্টি কি?
টু ফর্মুলা, ইনুসের -2 ফর্মুলা, ক্ষমতা লোভী ইনুসের -2 ফর্মুলা শুরু হয়ে গেছে। যদি আমলিগকে তারা নিবন্ধন বাতিল করতে পারে, বিএনপির নিবন্ধন বাতিল করা তাদের কাছে অনটুর ব্যাপার হয়ে যাবে। কিন্তু এই বাংলাদেশে এত কিছু সম্ভব হবে না। ইনুস সরকারের এই বাংলাদেশে এত কিছু করা সম্ভব হবে না। আপনারা জানেন যে অলরেডি মায়ানমারের সেই রাখাইন রাজ্যে এবং বাংলাদেশে করিডোর দিয়ে দিয়েছে। সেন্ট মার্টিন দ্বীপ শেখ হাসিনা যে বলতো, আমরা তখন হয়তোবা সেটাকে মূল্যায়ন করতাম না। শেখ হাসিনা বলতো যে আমি যদি সেন্ট মার্টিন দ্বীপ দিতে রাজি হয়ে যাই, তবে আমি আর একটা নির্বিঘ্নে ক্ষমতায় থাকতে পারি। আপনারা বুঝতে পেরেছেন, বাংলাদেশের প্রতিটা জনগণের এই কথাগুলো শোনা উচিত। বা ওই যে শেখ হাসিনা যে বলেছিল যে আমি যদি এই সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দেয়, সেই সেন্ট মার্টিন দ্বীপের কারণে কিন্তু আমি আর একটা বছর বা আর একটা নির্বিঘ্নে ক্ষমতায় থাকতে পারি। এই ইউনূস আমেরিকার সাথে যোগাযোগ করে সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে আপনারা জানেন ইতিমধ্যে করিডোর কিন্তু দিয়ে দিয়েছে। সেই আমেরিকা থেকে আপনার ট্রাকে লরিতে ভরে লরি, বড় বড় সেই কন্টেনার ভরে কিন্তু অলরেডি সে মায়ানমারের রাখাইন রাজ্য নাম নিয়ে তারা কিন্তু বাংলাদেশে অস্ত্র শস্ত্র তারা আমদানির জন্য, অবৈধ অস্ত্র শস্ত্র আমদানির জন্য তারা কিন্তু উঠে পড়ে লেগেছে প্রিয় বন্ধুরা। আর অলরেডি কিন্তু সেন্ট মার্টিন দ্বীপ আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা যে বলতো সেন্ট মার্টিন দ্বীপ আমি যদি দিয়ে দেই, সেন্ট মার্টিন দ্বীপের আসল রহস্য হয়তো বাঙালি এখন বুঝতে না পারলেও 2-3 মাস বা 6 মাস পরে এই বছরের মধ্যেই বুঝতে পারবে যে সেন্ট মার্টিন দ্বীপের কথা যে শেখ হাসিনা বলতো, আসলে কেন তিনি বলতো সেন্ট মার্টিন দ্বীপের কথা। শেখ হাসিনার প্রতিটি কথা 100% শিওর হয়ে যাচ্ছে, বাংলাদেশের মানুষ তা বুঝতে পারতেছে। শেখ হাসিনার প্রতিটি কথা 100% শিওর হয়ে যাচ্ছে, 100% সঠিক হয়ে যাচ্ছে শেখ হাসিনার প্রতিটি কথা। শেখ হাসিনা যে কথাগুলো বলেছিল সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে বা ওই অঞ্চল নিয়ে, শেখ হাসিনার আমলে প্রতিটি বর্ডার একদম সুরক্ষিত ছিল, একদম মায়ানমারের যে বর্ডার গুলো সুরক্ষিত ছিল। আপনারা জানেন যে এই ইউনূস সরকার তিনি বলেছিলেন কিছুদিন আগে 4 এপ্রিল, আমার মনে হয় এপ্রিল মাসের 4 তারিখে দিন থাইল্যান্ড থেকে বাংলাদেশে এসে বলেছিলেন যে 1,80,000 রোহিঙ্গা প্রথম দফায় তারা ফেরত পাঠাবে। কিন্তু 1,18,000 রোহিঙ্গা আবার সে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। দুঃখের বিষয় এটা হলেও যে যেখানে কক্সবাজার যেখানে সেই রোহিঙ্গা ক্যাম্প, সেখানে এখন তিল ধারণের কোনো ঠাঁই নাই। রোহিঙ্গাদের সে প্রবেশ বসাবে, সে বসানোর কোনো জায়গা নাই। খাবার দিবে, বৈশ্বিক যে একটা অনুদান আসতো সে অনুদান কমে গিয়েছে। এখন ইনুসের উচিত যে ইনুস কিছু দেখ, অনুদান কিছু দেখ, ওইখানে রোহিঙ্গাদের তিনি খাওয়াক। তিনি তো অনেক টাকা, কোটি টাকা গ্রামীণ ব্যাংক বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে একদম করে ফেলেছে। আমার কথা হচ্ছে কি, একজন সাজাপ্রাপ্ত মামলার আসামি তিনি একদম 3 ধোয়া তেঁতুলের বিচি, এটা বলতে চায় বাংলাদেশের মানুষ। যারা এখন এই পাকিস্তানের প্রেতাত্মা তারা এটা বলতে চায় যে তিনি 3 ধোয়া তেঁতুলের বিচি, তিনি কোনো অন্যায় করে নাই, তিনি অপরাধ করে নাই। শেখ হাসিনার আমলে এনবিআর অর্থাৎ রাজস্ব কর্মকর্তা, রাজস্ব বোর্ড, তারা 666 কোটি টাকা দুর্নীতির, 666 কোটি টাকা ট্যাক্স ফাঁকি দেওয়ার অভিযোগ উঠিয়েছিল, ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা করেছিল। ট্যাক্স ফাঁকি সেই 666 কোটি টাকা, 666 কোটি টাকা, 666 কত টাকা হইলে তার 666 কোটি টাকা ট্যাক্স দেওয়া লাগে একটু ধারণা করেন, তার কত হাজার কোটি টাকা। তিনি হয়তোবা বলতে পারেন এখন যে আমার কোনো কিছু নাই, আমার কিচ্ছু নাই, আমি একদম নিঃস্ব, আমি একদম ফকির। ইউনূসের ভঙ্গি হয়তো ইউনূস এভাবে বলতে পারেন, কিন্তু আমাদের তো বিশ্বাস করলে হবে না। ইউনূস কিন্তু গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ইউনিভার্সিটি তিনি কিন্তু অলরেডি ওপেন করে নিয়েছেন। তারপরে কি আদম ব্যবসার লাইসেন্স কিন্তু ইউনূস অলরেডি করে নিয়েছেন। রিসোর্ট, বিশাল বড় এক রিসোর্ট, সেই রিসোর্ট কিন্তু তিনি করে ফেলেছেন। ঠিক আছে, তার মানে কি তার লক্ষ্য হলো ক্ষমতা এবং ব্যবসা। তার লক্ষ্য বাংলাদেশের উন্নয়ন না, বাংলাদেশ বিক্রি করে হলেও তিনি ক্ষমতা এবং তার ব্যবসা উন্নত করতে চায়, তার ব্যবসায় পুঁজি বাড়াতে চায়। প্রিয় বন্ধুরা, সবাইকে এই কথাগুলো সবাইকে জানিয়ে দিন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার এই ভিডিওতে কোনো কথায় আপনাদের মনে কষ্ট দিয়ে থাকি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম।